সকাল সকাল বেরোলাম নদী থেকে জল নিতে, তাও কত রোদ উঠে গেল। কি গরমটাই না পড়েছে, আর পারা যাচ্ছে না। কিরে মালতী, কাল গিন্নিমার বাড়িতে কাজে যাসনি? গিন্নিমা আমাকে বলে পাঠিয়েছে মালতী যেন কামাই না করে। তুই তো রান্নার কাজ করিস, তুই না গেলে গিন্নিমার কত অসুবিধা হয় বলতো। কিরে, তা আজকে আবার কামাই করবি না তো? তুই তো জানিস সংসারের সব কাজ সেরে তারপর আমি গিন্নিমার বাড়িতে যাই রান্না করতে। প্রতিদিন কি ওইভাবে সময় করে যাওয়া সম্ভব? মাঝে মধ্যে তো একটু আধটু কামাই হবেই। কাল গাছ থেকে আম পেড়ে মেয়েটাকে একটু আম পোড়ার শরবত করে দিলাম। এই গরমে ও একটু খেয়ে তৃপ্তি পেল। আম পোড়ার শরবত? বাহ, হ্যাঁ, গরমে আম পোড়ার শরবত খেতে বেশ ভালোই লাগে। তা যাই হোক, সংসারে কাজ সেরে তাড়াতাড়ি চলে যাস। আমি তো এখনই গিন্নিমার বাড়িতে যাচ্ছি। তুই তো জানিস আমি আবার সকাল সকাল গিন্নিমার বাড়িতে পৌঁছে যাই। হ্যাঁ রে হ্যাঁ, আমার সংসারের টুকিটাকি কাজগুলো করে নিয়ে আমি গিন্নিমার বাড়ি ঠিক পৌঁছে যাব। তুই কোনো চিন্তা করিস না। চল এখন তবে আসি। যা গরম পড়েছে গিন্নি, পেছনের বাগানের আম গাছ থেকে কয়েকটা আম পেড়ে নিয়ে এলাম। কালকের মতো একটু আম পোড়ার শরবত করে দিয়ে তো। আর কি বলবো, মন মেজাজ যে ভালো নেই। দিনমজুরের কাজ করি, সেই কাজটা চলে গেল এই গরমে। কি করা যাবে বলো তো? কেউ তো এই গরমে কাজেও নিচ্ছে না। আর তুমি তো রাজমিস্ত্রির কাজ করো, এই গরমে কেউই কাজ করাচ্ছে না। তাছাড়া যা গরম পড়েছে তাতে বাইরে না বেরোনোই ভালো। তোমাদের তো আবার সারাদিনের নামে কাজ। তাছাড়া আমি তো গিন্নিমার বাড়িতে রান্নার কাজ করছি, আমাদের সংসার দিব্যি চলে যাবে। সে তুমি যাই বলো গিন্নি, আমার কিন্তু ঘরে বসে বসে থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু কি করব, মালিক যে কোনো কাজ দিচ্ছে না। আসলে মালিক নিজেই তো কোনো কাজ পাচ্ছে না। আচ্ছা শোনো, আমি ভিজে ভাত রেখেছি, ওটা তুমি খেয়ে নিও। আমি মিনিকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়েছি। এবার আমি গিন্নিমার বাড়িতে যাই, কাল আবার কামাই হয়েছে কি না। এই যে নবাব নন্দিনী, কালকে কি জন্য কামাই করলি? হ্যাঁ বলি, তোকে কি আমি মুখ দেখে মায়না দেব? মাস গেলে তো মায়না কাটা যায় না, তাই থেকে থেকেই তোদের এই কামাই করা স্বভাবে দাঁড়িয়ে গেছে। কি করব গিন্নিমা, যা রোদ গরম, প্রতিদিন তো ঘর থেকে বেরোতেই পাচ্ছি না। তাছাড়া সংসারের সব কাজ আমাকে তো একা হাতেই সামলাতে হয়। এই নেন গিন্নিমা, আপনার পছন্দের মসুরি ডালের বড়া ভেজে নিয়ে এসেছি। রান্নার কাজের জন্য তোকে আমি বাড়িতে রেখেছি। তুই যদি এভাবে কামাই করিস, আমি কি রোজ রোজ নিজে রান্না করে খাবো নাকি? বলি, আর যা করেছিস করেছিস, আর কিন্তু কামাই করবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কামাই করব না। এবার এই মসুরির ডালের বড়াগুলো গরম গরম খেয়ে নিন। আর কি কি রান্না করতে হবে একটু বলে দিন। আজকে আলু পটল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ব্যাস এই দুটোই রান্না করে দে। বেশি রান্না তো তোকে আমি করতেও দিই না, তাও কামাই। অপরাধ হয়েছে গিন্নিমা, আর কামাই হবে না। নিন এবার আপনি খেয়ে নিন, আমি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। চম্পা যে বলল গিন্নিমার মন নাকি অনেক বড়। কত বড় তা সে বুঝতেই পারছি। একদিন কামাই হয়েছে তার জন্য এত শাসন, সত্যি। বলছিলাম গিন্নি, তোমার হাতের আমের শরবতের তো বেশ সুনাম আছে। এই গরমে অনেকেই আমের শরবত খেতে ভালোবাসবে। আমাদের তো বড় আম গাছও আছে, কিন্তু সমস্যা হলো আমাদের এই কুঁড়েঘর গ্রামের অনেক ভেতরে, এখানে যে কেউ খেতে আসবে না। আমি ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো গো? একটু ঝেড়ে কাশো দেখি। আসলে এই গ্রামে আম গাছ একমাত্র আমাদেরই আছে। ভাবছিলাম আমের শরবতে যদি একটা দোকান খোলা যেত তাহলে বেশ কিছু লাভ হতো। কিন্তু দোকান খোলার মতো অত টাকা আমরা পাবো কোথায়? সে যে অনেক টাকার খরচ গো। আমাদের তো এই দিন আনা দিন খাওয়া, এই নিয়েই সংসার চলে। বলছিলাম গিন্নি, তুমি যদি একটু কাল গিন্নিমাকে বলতে, উনি তো অনেক বড় লোক মানুষ, একটু বলেই দেখো না। শোন মালতী, এই ঘরের এসিটা আজ খারাপ হয়ে গেছে। আমার ঘরেই তো শুধু এসি থাকে, আর তো কোনো ঘরে থাকে না। আজকে মানদাদি কাটা মাছ নিয়ে এসেছে, একটু পাতলা করে মাছের ঝোল করবি, বেশি তেল মশলা দিয়ে রান্না করবি না। গরমে এমনি আমার শরীরটা ভালো লাগছে না।
ঠিক আছে গিন্নিমা, হালকা পাতলা ঝোলই রান্না করে দেব। তবে গিন্নিমা, আমি একটা জিনিস জানি, আম পোড়ার শরবত, এই গরমে যদি একটু আম পোড়ার শরবত খান, শরীর কিন্তু একদম ঠান্ডা থাকবে। শোন, ওইসব আজগুবি খাবার তুই খাস, আমাকে দিবি না। আমার ঘরে এসি আছে, খারাপ হয়েছে ঠিক কথা, সারিয়ে দেব। না না গিন্নিমা, একবার খেয়ে তো দেখুন এই আম পোড়ার শরবত, তারপর বলবেন। আমি এখনই আপনার জন্য বানিয়ে আনছি। ঠিক আছে, এত করে যখন বলছিস একটু বানিয়েই নিয়ে আয়। এই নিন গিন্নিমা, আমাদের মতো গরিব মানুষের তো আর এসি নেই, তবে হ্যাঁ, প্রতিদিন 1 গ্লাস করে আম পোড়ার শরবত খাই, শরীর কিন্তু সত্যি ঠান্ডা থাকে। ঠিক আছে ঠিক আছে, আমাকে অত জ্ঞান দিতে হবে না। আমের শরবতটা দিয়ে রান্নাঘরের কাজগুলো মন দিয়ে করগে যা। হ্যাঁ, আমের শরবতটা ভালোই হয়েছে। যা, আর দেরি করিস না, রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নাগুলো করে নে। তোরা তো আবার গল্প করতে পারলে আর কিছু চাস না। বলছিলাম কি গিন্নিমা, একটা কথা ছিল, আমাকে এই মাসে 5,000 টাকা একটু ধার দিতে পারবেন? একটা দোকান খুলতাম, আমার স্বামীর কাজকর্ম চলে গেছে। 5,000 টাকা? না, 1 টাকাও দেব না। রান্নার কাজ করতে তো অর্ধেক দিন কামাই করিস, মামার বাড়ির আবদার নাকি? দিন না গিন্নিমা, মাসে মাসে আমার মায়না থেকে না হয় কেটে নেবেন। একটা দোকান খুলতে গেলে 5,000 টাকা যে লাগবেই গিন্নিমা। তুই কি ভেবেছিস তোর ধান্দা আমি বুঝি না? 5,000 টাকা নিয়ে তারপর কেটে পড়বি, তাই তো? 1 টাকাও হবে না। যা, গিয়ে রান্নাগুলো সেরে নে, আমাকে আর বিরক্ত করবি না। থাক গিন্নিমা থাক, আর কিছু বলতে হবে না, রান্নার কাজও আমি করব না। আমি একটু সাহায্য চেয়েছিলাম, এটুকু আপনি যখন পারলেন না, আমি আর রান্নাটাও করব না। মালতী, রান্নার কাজটাও তুমি ছেড়ে দিলে? আমার দিনমজুরের কাজ তো নেই, এরপরে রান্নার কাজটাও চলে গেল। এখন সংসার চালাবো কি দিয়ে? আমাদের তো দিন আনা দিন খাওয়া সংসার। জানি না, ভালো লাগছিল না। অত বড় লোক মানুষ গিন্নিমা, আমাদের মতো গরিবদের একটু সাহায্য করতে কি হতো? তাছাড়া আমি তো বলেছিলাম প্রতি মাসের মায়না থেকে কাটিয়ে নেবেন। আমার যে একসাথে 5,000 টাকার খুব দরকার ছিল দোকানটার জন্য। সে তো সবই বুঝলাম, কিন্তু এখন সংসারটা চালাবো কি করে? আর মিনিকে খেতে দেবো কি? আমরা নয় জল খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু মিনি, ও তো অতটুকু ছোট বাচ্চা। বাবা বাবা, আমার কোনো তরকারি লাগবে না, আমি একটু ভাত পেলেই হবে, শুধু ভাতই কপ কপ করে খেয়ে নেব। মালতী, রান্নার কাজটা ছেড়ে দিলি? গিন্নিমা কিন্তু বেজায় রাগ করেছেন। যাই হোক, এখন আর আমি এসব নিয়ে কথা বাড়াচ্ছি না। তোর 5,000 টাকার দরকার ছিল, আমি তোকে 5,000 টাকা দিতে এলাম। থাক চম্পা, তোদের ওই গিন্নিমার মন আমার ভালোই বোঝা হয়ে গেছে। যাই হোক, তুই আমার বড় উপকার করলি চম্পা, আমি কখনো ভুলবো না। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, চল, অনেক রাত হয়েছে, আমি এখন আসি। যাই বলো ভায়া, নদী পার হয়ে এই গ্রামে এসেছিলাম একটা কাজের জন্য। নদীর ধারেই দেখলাম আম পোড়ার শরবত, বড্ড ভালো বানিয়েছে। আমি তো 2 গ্লাস খেয়ে নিলাম। হ্যাঁ ভাই, ঠিক বলেছ, এরকম একটা দোকানের বড্ড দরকার ছিল। আমাদের মতো যারা বাইরে কাজ করি, তাদের এই আম পোড়ার শরবত শরীর ঠান্ডা রাখার জন্য যথেষ্ট। বলি, আর 1 গ্লাস আম পোড়ার শরবত হবে নাকি? নিশ্চয়ই হবে দাদা, আপনারা যে আমার হাতের আম পোড়া শরবত খেয়ে খুশি হয়েছেন, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। আমি এক্ষুনি করে দিচ্ছি। যত খুশি খান দাদা, শরীর জুড়ানো মন ভুলানো আম পোড়ার শরবত, আমাদের নিজেদের আম গাছের তৈরি আম পোড়ার শরবত। যতদিন না দিনমজুরের কাজটা পাচ্ছি, এই গরমে আম পোড়ার শরবতের ব্যবসা বেশ ভালোই চলছে। হ্যাঁ, দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পাচ্ছি, সবই হয়েছে চম্পার জন্য। মালতী, এ মালতী,
গিন্নিমার শরীরটা বড় খারাপ। আজ 3 দিন হলো গিন্নিমা জ্বরে পড়ে আছে, উঠতেই পারছে না। তুই একবার চল মালতী। ওনারা বড় লোক মানুষ, আমার যাওয়ার সাথে কি সম্পর্ক? ডাক্তার দেখাক, ঠিক হয়ে যাবে। যে অন্নদাতার জন্য আজ দুবেলা দুমুঠো ভাত তোরা সবাই পেট ভরে খেতে পাচ্ছিস, তাকে আর কষ্ট না দিলেও চলে। সেদিন রাতে 5,000 টাকাটা আমি তোকে দিয়েছি ঠিকই, কিন্তু টাকাটা আমার নয়। গিন্নিমা তোর কষ্ট দেখে আমার হাত দিয়ে সেই টাকাটা পাঠিয়েছিল তোদের দোকান খোলার জন্য। এসব তুই কি বলছিস চম্পা? গিন্নিমা আমাদের জন্য এত কিছু করেছেন? না না, আমি এখনই যাচ্ছি গিন্নিমার বাড়ি। গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা। আমি চম্পার কাছে সব শুনেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনার বাইরের এই কঠোর রূপের ভেতরে যে একটা কোমল সুন্দর মন আছে, আমি বুঝতে পারিনি গিন্নিমা। আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, ক্ষমা করে দিন। আমি এক্ষুনি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। নিন গিন্নিমা, এই ওষুধটা আপনি খেয়ে নিন। ওরে, আমার যে কোনো সন্তান নেই, আমার স্বামী যে ব্যবসা নিয়ে সারাদিন থাকে, ঘরের ভেতরের এত সম্পত্তি আগলাতে গেলে কঠোর যে আমাকে হতেই হয়। তুই, চম্পা, মানদাদি, পুটির মা, এরাই যে আমার সবচেয়ে আপন। তোরা কামাই করলে ঘর যে বড় ফাঁকা ফাঁকা লাগে, তাই যে বকাবকি করি রে। তোমার মনে যে এত কষ্ট তা আমি জানতাম না গিন্নিমা। আমার একটা অনুরোধ আছে, সবাই তো একটা সময়ের পর কাজ করে চলে যায় দিনের বেলা, তুমি বরং বিকালবেলা আমার আমের শরবতের দোকানে গিয়ে আমার সাথে একটু গল্প করবে প্রতিদিন। তোমার ভালোও লাগবে আর অনেক লোকজনের সাথে তোমার দেখাও হবে। মালতী, এটা তো তুই খুব দারুণ কথা বলেছিস। তুই সকালে রান্না করে দিয়ে যাবি, আর বিকালবেলা আমি তোর আমের শরবতের দোকানে তোদের সাথে গিয়ে গল্প করব। খুব আনন্দ হচ্ছে। তবে হ্যাঁ, আমাকে কিন্তু রোজ 1 গ্লাস করে আম পোড়া শরবত খাওয়াতে হবে। কি রে, খাওয়াবি তো? একদম গিন্নিমা, নিশ্চয়ই খাওয়াবো। এরপর থেকে মালতী রোজ সকালে গিন্নিমার বাড়িতে গিয়ে রান্না করে দিয়ে আসতো, আর বিকেলে গিন্নিমা মালতীর আম পোড়া শরবতের দোকানে এসে গল্প করতো সবার সাথে, আর তার সাথে 1 গ্লাস করে আম পোড়া শরবতও রোজও খেত। বাহ, আমাদের পুকুরে তো দেখছি এবছর রুই কাতলা বেশ ভালোই হয়েছে। এই রুই কাতলা বিক্রি করে 2-3 মাস তো ভালোভাবে আমাদের সংসার চলে যাবে। আজ তো রবিবার, এত তাড়াহুড়ো করে খাওয়ার দরকার কোথায়? তুমি তো ঘর থেকেই মাছ নিয়ে যাবে বিক্রি করতে। আস্তে আস্তে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করো, অত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ব্যবসায়ী মানুষের আবার ছুটির দিন কি? আমার কাছে তো সব দিনই সমান। এবছর কিন্তু পুকুরে অনেক রুই কাতলা হয়েছে, মাছগুলো বিক্রি করে ভালো টাকা আয় হবে। বলি তাতে আমার কি? আমি তো আর রুই কাতলা খাই না, আমি চিংড়ি মাছ খেতে ভালোবাসি। কিন্তু চিংড়ি তো তোমরা চাষই করো না। চিংড়ি মাছের কত দাম জানো গিন্নি? অত দামি মাছ বিক্রি হবে কি করে? কিনবি বা কজন? সেই জন্যই তো চিংড়ির চাষ করি না। হ্যাঁ হ্যাঁ, এ আর নতুন কথা কি? আমি তো বাড়ির বউ কি না, তাই আমার পছন্দ অপছন্দের গুরুত্ব তোমরা দেবে কেন? তোমাদের পছন্দের রুই কাতলাই তোমাদের পুকুরে চাষ করো। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক। আমি এখন খেয়ে দিয়ে মাছগুলো নিয়ে ওই পারে যাব। বলি বৌমা, তোমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেলে একসাথে রান্নাগুলো সেরে নেব। আজ আবার আমার মেয়ে আসবে, তোমাকে বলবো বলবো করে বলাই হয়নি। অনেকগুলো রান্না বান্না সব সারতে হবে। ওমা, তাই নাকি? মৌসুমি আসবে? আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক রান্না বান্না করতে হবে। তবে হ্যাঁ, দুজনে মিলে আমরা ঠিক রান্না বান্না করে নিতে পারবো। শোনো বৌমা, ওই পুকুর থেকে একটু কাতলা মাছ আর রুই মাছ বেশি করে নিয়ে আসবে। আমার মেয়ে আবার কাতলা আর রুই মাছ দুটোই খুব ভালোবাসে। তার সাথে তো আরও অন্যান্য রান্না হবেই।
সুতরাং দেরি করে আর লাভ নেই। না না মা, আমার তো উঠোন ছাদ দেওয়া হয়ে গেছে, আর সকালের বাকি কাজ সব ভোরবেলা উঠে আমি সেরে ফেলেছি। চলুন রান্নাঘরে গিয়ে এবার দুজনে মিলে রান্নাটা সেরে নিই। তোমার ডালটা রান্না হয়ে গেলে খাসির মাংসটা চাপিয়ে দিও। তোমার শ্বশুর মশাই আবার বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছে। মেয়ের জন্য রুই মাছ আর কাতলা মাছ, আর শ্বশুর মশাইয়ের জন্য একটু খাসির মাংস রান্না করে দিও। আর এই পটলগুলো আমি ভেজে নেব, আর তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাদের সবার যার চা খেতে ভালো লাগে আমি সব রান্না করে দেব, কোনো চিন্তা নেই। আমার একমাত্র মেয়ে বলে কথা, কতদিন পর বাপের বাড়ি আসছে, একটু যত্ন আত্তি না করলে কি হয় নাকি? মেয়েটা তো শ্বশুর বাড়িতে সব নিজেই রান্না করে খায়, এখানে এসেছে আমি আর তুমি একটু যত্ন করে রান্না করে খাওয়াবো। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, কিন্তু আমার যে মা নেই, বাপের বাড়ি গেলেও আমাকেই রান্না করে খেতে হয়, কি আর করা যাবে। আচ্ছা আচ্ছা, এখন ওসব কথা থাক, রান্নায় মন দাও, তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিতে হবে। ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, সব রান্না সময়ে হয়ে যাবে। কতদিন পর বাপের বাড়ি যাচ্ছি, এখন তো দাদার বিয়ে হয়ে গেছে, কে জানে বৌদি আবার কেমন হবে। আগে তো মা কত যত্ন আত্তি করতো, এখন আবার সেসব পাবো কিনা কে জানে। ও মা, কত রান্না! বলি এত রান্না কি তুমি একা হাতে করলে নাকি? খাসির মাংস, ডাল, মাছ, ভাত, ভাজা, অনেক রান্না করেছো। না গো না, সব আমার বৌমাই রান্না করেছে, আমি তো শুধু একটু শাক আর পটলটা কেটে দিলাম, সেটাও বৌমাই পরে রান্না করলো, সব বৌমা করেছে। সত্যি তোমাদের শাশুড়ি বৌমার জুটি বটে। সব বাড়িতে তো দেখি শাশুড়ি বৌমার ঝগড়া হয়, কিন্তু বৌমা আসার পর থেকে তোমার সাথে একদিনও তো দেখলাম না যে বৌমার সাথে তোমার ঝগড়া হয়েছে। সত্যি এভাবেই মিলেমিশে থেকো। আমি তো ভাবি বৌমার সাথে একটু ঝগড়া করব, কিন্তু ঝগড়া তো দূরের কথা, মেয়েটার এতই ধৈর্য যে সব কথা মেনে নেয় আর মানিয়ে নিয়েও চলতে জানে। হ্যাঁ হ্যাঁ, চলো আর দেরি না করে এবার খাবারগুলো খেয়ে নি। তুমি যেভাবে বলেছ সব কাজ সেভাবেই হয়ে যাবে, কোনো চিন্তা করো না মা, একদম সেভাবেই হবে। শোন, ব্যাপারটা যেন কাকপক্ষীতেও টের না পায়, এটা কিন্তু বৌমা যেন কোনোভাবেই জানতে না পারে, তোর আর আমার মধ্যে গোপন কথা। যা, এবার তাড়াতাড়ি কাজটা সেরে ফেল। কোনো চিন্তা করো না মা, তুমি যখন বলেছ তখন কেউ জানতে পারবে না, সব কাজ হয়ে যাবে, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই দেখতে পাবে। কিরে, রান্নাগুলো কেমন হয়েছে বললি না তো? রান্না কিন্তু সব আমার বৌমা করেছে, খেয়ে বললি না তো রান্নাগুলো কেমন হয়েছে? খুব ভালো রান্না হয়েছে মা, বৌদি যে এত রকম রান্না জানে, না এলে জানতেই পারতাম না। আমি তো ভেবেছিলাম আমাকে সবাই ভুলেই যাবে, কত দূরে শ্বশুর বাড়ি আমার, কালে ভব্যে আসি। শোন, এবছর পুকুরে অনেক রুই কাতলা চাষ করেছি, যাবার সময় কিছু রুই কাতলা নিয়ে যাস বেয়াই আর বেয়ানের জন্য। বৌমা, তোমার কোনো আপত্তি নেই তো? মানে আমি যে আমার মেয়েকে রুই কাতলা দিতে চাইছি সেটা নিয়ে। ও মা, কি যে বলেন, এতে আবার আপত্তির কি আছে? বোন আমার রুই কাতলা খেতে বড্ড ভালোবাসে, আপনি দিয়ে পাঠাবেন, এতে আমার আপত্তি করার কিচ্ছু নেই। হ্যাঁ গো, বলি আমাদের পুকুরে রুই কাতলাগুলো কি মরে গেল নাকি? আজ 3-4 দিন হয়ে গেল, কোনো মাছই তো পুকুর থেকে নিয়ে এলে না। তা আমি জানি না, আমি তো কদিন চাষবাসের কাজে ব্যস্ত ছিলাম,
তুমি তো জানো পুকুর বাদ দিয়েও আমাদের জমি জায়গা আছে, সেটা আমাকেই দেখতে হয়। পুকুরে দেখাশোনা তো মাই করে। প্রতিদিন সকালে তো মাই পুকুরে যেত। মায়ের আজ 3-4 দিন হলো হাঁটুতে ব্যথা, তাই তো মাও যেতে পারেনি। আমার কিছু নয়, তোমার বোন রুই আর কাতলা মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই ভাবি মেয়েটাকে যদি একটু ওই মাছ রান্না করে দিতে পারতাম। বলি বৌমা, ছেলে আমার চাষবাসের কাজে বড্ড ব্যস্ত। আসলে তোমার শ্বশুর মশাইয়েরও কদিন ধরে হাঁটুতে খুব ব্যথা, উঠতে পারেনি, তাই ছেলেই সব চাষবাস সামলাচ্ছে। আর আমিও পুকুরটা দেখতে যেতে পারিনি। তা তুমি বরং পুকুরে গিয়ে একটু দেখে এসো পুকুরের কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি পুকুর থেকে এসে ঘরের সব কাজ সামলে নেব। এখনো বেশি বেলা হয়নি, আজ অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমি তাহলে পুকুর দিকে যাই। ও মা, এ কি, আমি কি দেখছি? এ তো চিংড়ি মাছ। কিন্তু আমাদের পুকুরে চিংড়ি মাছ এলো কি করে? আমাদের তো রুই আর কাতলা মাছেরই চাষ হয়। কি ব্যাপার বৌমা, অবাক হয়ে গেলে তাই তো? এ সবই আমার আর আমার ছেলের কাজ। তুমি যে চিংড়ি মাছ খেতে বড্ড ভালোবাসো সেটা আমি জানতাম, তাই রুই আর কাতলা বিক্রি করার পর আমি আমার ছেলেকে বলি চিংড়ি চাষ করতে। সত্যি বলছেন মা? এসব আমার জন্য? সত্যি আজ যে কি আনন্দ হচ্ছে। কিন্তু মা, মৌসুমি তো রুই কাতলা খেতে বড্ড ভালোবাসে, তাহলে ও কি করে খাবে? কেন বৌমা, নিজের মেয়ে বুঝি মেয়ে আর পরের মেয়ে বুঝি মেয়ে নয়? তুমিও তো রুই কাতলা মাছ খেতে না, তাই চিংড়ি মাছ যখন চাষ করিনি তুমিও মাছ না খেয়েই থাকতে, তেমনি মৌসুমিও না হয় 3-4 দিন মাছ না খেয়েই থাকলো। তবে হ্যাঁ, আজ কিন্তু মৌসুমি নিজের হাতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করছে, তাই আর দেরি না করে ঘরে চলো। যাক, বৌদি আজ ভীষণ খুশি হবে। কতদিন বাদে চিংড়ি মাছ রান্না হচ্ছে বৌদির জন্য। সত্যি মৌসুমি, তোমার তুলনা নেই। আমি কপাল করে যেমন শাশুড়ি পেয়েছি, তেমনি তোমার মতো একজন ভালো ননদ পেয়েছি। তুমি এসে আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছো। খাও মা, পেট ভরে খাও। এবার থেকে আমাদের পুকুরে চিংড়ি মাছেরও চাষ হবে। রুই কাতলার পাশাপাশি চিংড়ি মাছ একসাথে পুরো জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সত্যি মা, খুব ভালো লাগছে আজ। কতদিন বাদে চিংড়ি মাছ খাচ্ছি, তাও আবার নিজেদের পুকুরে চাষ করা চিংড়ি। ও আচ্ছা, তবে হ্যাঁ, এখন বুঝছি আপনার আর বাবার হাঁটু ব্যথাটা তাহলে মিথ্যা ছিল। একদমই তাই, ওই কদিন আসলে চিংড়ি মাছটা বড় হচ্ছিল। হে হে হে, নাও এবারে পেট ভরে খেয়ে নাও। সত্যি মা মরা মেয়েটার জন্য আমরা তেমন করে কিছুই করতে পারিনি। মেয়েটা সারাদিন সংসারে খাটে, বৌমার জন্য এবার চিংড়ি চাষ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। একদম ঠিক করেছো গিন্নি। আমার মেয়ের পাশাপাশি আমাদের বৌমাও আমাদের মেয়ের মতোই। ঘরের বৌমা যদি সুখে থাকে, সংসারে সুখ সমৃদ্ধি এমনিতেই আসবে। একদম ঠিক বলেছ। এভাবেই যেন সবাই আমরা মিলে মিশে একসাথে শান্তিতে থাকতে পারি, তবেই আমাদের সংসার সুখের সংসার হবে। হ্যাঁ, আর ওই সুখের সংসারে এবার থেকে মাঝে মাঝে চিংড়ি মাছের মালাইকারিটাও বেশ ভালো করে খাওয়া যাবে। হে হে হে।